কিন্তু যারা ঢুকায় তারে আর জীবিত বের করে না। লাখ খানিকের মতো সে টাকা খরচ হয়েছে, কিন্তু তারপরেও তো আমরা আমাদের নাতিনকে বাঁচাতে পারি না। আমার মেয়ের কথা মিশার সামনে আনতেই দেয় না, আমার খুব কষ্টের একটা মেয়ে। কত কষ্ট পাইলে ও ছোট মানুষ, এত কষ্ট কে পাইলে? হামে সন্তানহারা পরিবারগুলোতে শুধুই হাহাকার। 4 জেলায় আরও 8 জনের মৃত্যু। ক্যাম্পেইনে বাদ পড়াদেরও টিকা দেওয়ার কথা জানালেন মন্ত্রী। এখন আমরা মাইকিং করতেছি প্রযুক্ত এলাকায়, যারা ভ্যাকসিন পায় না, টার্গেটেড এরিয়ার বাইরে যেসব বেবিরা আছে তাদেরকে ডেকে এনে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করতেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা। নারায়ণগঞ্জে আবারও গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ। এবার সোনারগাঁয়ে মেঘনা বিদ্যুৎ কেন্দ্র ক্যান্টিন তছনছ। দগ্ধ 12 জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। একনেকে পদ্মা ব্যারেজ সহ 7টি উন্নয়ন প্রকল্পের নীতিগত অনুমোদন। নিজস্ব অর্থায়নে রাজবাড়ির পাংশায় নির্মিত হবে স্থাপনাটি। ব্যয় ধরা হলো 35,000 কোটি টাকা। যা সম্পূর্ণ জিওবি ফান্ড, আমাদের গভর্নমেন্ট, আমরা এই ফান্ডটা 7 বছর লাগবে এই প্রজেক্টটা শেষ করতে। সাগরে লঘুচাপের প্রভাবে বিভিন্ন জেলায় থেমে থেমে ভারী বৃষ্টি। কোথাও কোথাও জলাবদ্ধতায় জনভোগান্তি। 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি থাকলে রাস্তা দিয়ে আড়ন দেয় ঘাটু পানি, এই ব্যাগ কি ব্যাগ প্রিয়ম শহর চলে। ড্রেন রাস্তায় খাটো পানি, এটি দিয়ে তো বাচ্চা শরীর সব ভিজা শেষ, বাচ্চা অসুস্থ হয়ে যাইতেছে। নাটোরে কুরবানির গরু মোটা তাজাকরণে ব্যস্ত খামারিরা। প্রস্তুত চাহিদার দ্বিগুণ গবাদি পশু। ভিড় বাড়ছে পাইকারি ব্যবসায়ীদের। বিভিন্ন হাট থেকে ঘুরে বাছাই করে উন্নত জাতের গরুগুলো কিনে থাকি। প্রাকৃতিক খাবার খাওয়াই, কাঁচা ঘাস, গমের ভুসি, ভুট্টা। অন্য দেশ থেকে গরু অবৈধভাবে হোক বৈধভাবে হোক আমাদের দেশে আসে, তাহলে আমাদের দেশের খামারিরা এত ক্ষতিগ্রস্ত হবে। বিরতিহীন সংবাদ সারা দেশে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। দেশে হাম ও উপসর্গে কিছুতেই মৃত্যু ঠেকানো যাচ্ছে না। প্রতিদিনই শিশুদের প্রাণ যাচ্ছে। সন্তানহারা বাবা মায়ের কান্না থামছে না। সান্ত্বনা দেওয়ার ভাষা নেই স্বজনদেরও। দেশজুড়ে ছোঁয়াচে রোগটির প্রাদুর্ভাবে নাকাল ছোট্ট শিশুরা। আমার মেয়ের কথা সামনে মনে করলেই কান্দ নেই। আমি বাদ মুছে কইতে, আমার মেয়ের কথা মিশার সামনে আনতেই দেয় না, আমার খুব কষ্টের একটা মেয়ে। বরগুনা সদরের উত্তর লাকুরতলা গ্রামের রবিউল সাথী দম্পতি বিয়ের 4 বছর পর কোল আলো করে আসে এক কন্যা সন্তান। কিছুদিন জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসা দেয়া হয় নিউমোনিয়ার। দ্বিতীয়বার অসুস্থ হলে হামের উপসর্গ আর অবস্থার অবনতি দেখে বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠান চিকিৎসকরা। কিন্তু বাঁচানো যায়নি ছোট্ট ফাতেমাকে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে অসীম শূন্যতা। ভর্তি দেওয়ার পর কয় হামের লক্ষণ বলার পরে বরিশাল রেফার করছে। এই জায়গায় নিয়ে গেছি। নেওয়ার পরে 6 দিন ছিলাম। 6 দিনের দিন আমার বাচ্চা মারা গেছে। যে কিভাবে মরলে, ও কি কয়ে গেলে, কত কষ্ট পাইলে ও ছোট মানুষ, এত কষ্ট কে পাইলে? পাশের গ্রামের জাকির ময়না দম্পতির 13 মাস বয়সী সন্তান জুরাইসও পাড়ি জমিয়েছে না ফেরার দেশে। প্রচণ্ড জ্বর নিয়ে বরগুনা সদর হাসপাতালে 8 দিন চিকিৎসার পর পাঠানো হয় বরিশালে। সেখান থেকে ঢাকায় নিতে বলেন চিকিৎসকরা। শেষমেশ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যায় হামে আক্রান্ত শিশুটি। আমরা বলছি ঢাকা বরিশাল নিয়ে যাম, সে বলছে না, এই জায়গায় সুস্থ হইবে। পরে যখন 8 দিন বয়স হয়ে গেছে, ওই সময় বেশি অসুস্থ হয়ে গেছে, শ্বাস বাড়ছে, গায়ে র্যাশ উঠছে। আমার যে লক্ষণগুলো সবকিছুই তারে সে দেখছে নিজের চোখে। হেয়ে পর সে ব্যবস্থা করতে পারে নাই। হেয়ে পর ঢাকাতে মৃত্যুর পরে জানা গেছে যে হাম হয়েছে।
এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বাঁচানো যায়নি চাঁদপুরের ফরিদগঞ্জের 4 মাস বয়সী নুসাইবাকেও। টানা 12 দিন চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন ছিল হামে আক্রান্ত শিশুটি। গত 28 এপ্রিল মৃত্যু হয় নুসাইবার। বাবা প্রবাসে থাকায় সন্তানহারা মাকে আগলে রাখছেন স্বজনরা। আইসিইউ যারা ঢুকায় তারে আর জীবিত বের করে না। 2টা বা 3টা বাচ্চারা দেখছি জীবিত বের করছে, আর সবগুলো বাচ্চা মৃত। আইসিইউর ভিতরে থেকেও তো আমাদের প্রায় এই লাখ খানিকের মতো টাকা খরচ হয়েছে, কিন্তু তারপরেও তো আমরা আমাদের নাতিনকে বাঁচাতে পারি না। এই নানাদপুরের লেগে কত কিছু করছে, আর এই নানাদপুর গেছে গিয়া আমার নাতিনরা আমি দেনাফানা করে চিকিৎসা করাইছি, পারলাম না তো 4 লাখ টাকার মতো খরচ হয়েছে, চিটাঙ্গা নিয়েছি, চাঁদপুরে নিয়েছি। কোথাও রাখতাম, যদি আমি ঠেকাটা দিত তাহলে আমার নাতিনটা কোথাও না আল্লাহ বাচ্চা থাকতে বলে। দেশে ছোঁয়াচে এই রোগটিতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। প্রতিদিনই কোল খালি হচ্ছে মায়েদের। এমন অবস্থায় অভিভাবকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। 5 তারিখ থেকেই আমাদের এখানে টিকা কার্যক্রম শুরু হয়েছে, যদিও 5 তারিখ থেকে, বাট আমরা তার আগে থেকেই টিকা কার্যক্রম শুরু করেছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল 97,000-এর মতো, আমরা প্রায় 95%, 96% বাচ্চার মতো আমরা টিকাতে আওতায় নিয়ে আসতে পেরেছি। খিঁচুনি থাকে বা শিশু খেতে পারে না বা সবকিছু বমি করে ফেলে দেয়, এরকম কিছু বিপজ্জনক লক্ষণ থাকলে তাহলে আমরা বলি যে হাসপাতালে নিয়ে আসতে, সদর চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করতে। স্বাস্থ্য বিভাগের হিসাবে প্রাদুর্ভাব শুরুর পর হাম ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত প্রাণ গেছে 4 শতাধিক মানুষের, যাদের বেশিরভাগই শিশু। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এদিকে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 8 শিশুর প্রাণ গেছে। এর মধ্যে শুধু সিলেটেই 3 জনের মৃত্যু হয়েছে। হামের প্রাদুর্ভাব শুরুর পরে নিয়ে সিলেটে 31 জনের প্রাণ গেল। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 92 জন, মোট চিকিৎসাধীন 297 জন। আর 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে 2 শিশু মারা গেছে। নতুন রোগী ভর্তি হয়েছে 23 জন। বরিশালে 1 শিশুর প্রাণ গেছে, কুমিল্লাতেও মারা গেছে 1 জন। এছাড়া রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হামে মৃত্যু না থামায় অভিভাবকদের উদ্বেগ বাড়ছে। বিগত 2 সরকার টিকা সংগ্রহ, টিকাদান ও ভিটামিন এ ক্যাম্পেইন পরিচালনায় ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সচিবালয়ে সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার পোলিও ভ্যাকসিন দেয়া শুরু করবে, এটাতেও কোনো অসুবিধা হবে না। আগামী জুন মাসের মধ্যেই সরকার ভিটামিন এ সম্পূর্ণ পেয়ে যাবে। বছরে 2 বার করে ভিটামিন এ দেওয়ার কার্যক্রম চালিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এখন আমরা মাইকিং করতেছি পর্যন্ত এলাকায় যারা ভ্যাকসিন পায় না, টার্গেটেড এরিয়ার বাইরে যেসব বেবিরা আছে তাদেরকে ডেকে এনে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করতেছি, যাতে করে একটা বাচ্চা মিজেলস টিকা থেকে বাইরে না পড়ে। আমরা আজকে 76,616 ভায়াল টেন্টেমাউন্ট টু 3,83,080 ডোজ আমরা ভ্যাকসিন আজকে হাতে পেয়েছি। আমরা পোলিও ভ্যাকসিনটা আমরা দেওয়া শুরু করব, এটাও দেওয়া কোনো অসুবিধা হবে না। নারায়ণগঞ্জে থামছে না গ্যাস বিস্ফোরণের ঘটনা। আজ সোনারগাঁয়ে মেঘনা বিদ্যুৎ কেন্দ্র ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 12 জন দগ্ধ হয়েছেন। দুপুর উপজেলার শিল্পনগরীর মেঘনাঘাট জেলা পাওয়ার প্ল্যান্ট ক্যান্টিনে এই দুর্ঘটনা ঘটে। কর্মরতরা জানান, দুপুরে ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন কর্মকর্তা কর্মচারীরা, হঠাৎ করেই বিস্ফোরণ এবং সেখানে থাকা 12 জন দগ্ধ হয়। তাদের হাত, পা, মুখের বেশ কিছু অংশ পুড়ে যায়। উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। আমাদের সহকর্মী এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। নারায়ণগঞ্জে আমির হোসেন স্মিথ অপেক্ষা করছেন। যারা অগ্নিদগ্ধ হয়েছে তাদেরকে তো যেমনটি জানলাম স্মিথ যে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে, তাদের কি অবস্থা জানাবেন? এবং এই যে গ্যাস লিকেজ থেকেই দুর্ঘটনা যেমনটি ধারণা করা হচ্ছে, এখন পর্যন্ত সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া গেল কিনা? বৃষ্টি যে নারায়ণগঞ্জের যারা মেঘনা যে পাওয়ার প্ল্যান্ট আছে সেখানে কিন্তু দুপুর 12:30 থেকে 1:45টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু এই যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা অনেকেই দুপুরের খাবার খেতে বসছিলেন।
বিস্ফোরণটি ঘটে এবং আমরা ফায়ার সার্ভিস এবং পুলিশ দুজনের সাথে কথা বলেছি। তারা এই ঘটনার পরপরই কিন্তু তারা ভিতরে গিয়েছিলেন। তারা যেটি প্রাথমিকভাবে আমাদেরকে জানিয়েছেন যে এই ক্যান্টিনের ভিতরে তারা খাবার দাবার করছিল, সেই ক্যান্টিনের পাশেই অর্থাৎ একটি আলাদা জোনে কিন্তু সিলিন্ডার অর্থাৎ এলপিজি সিলিন্ডার ছিল। সেই সিলিন্ডার থেকে তারা ভেতরে অর্থাৎ রান্নাঘরের ভেতরে পাইপলাইন দিয়ে যে গ্যাসটি এনেছিলেন। ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের যে জোন 2 এর যে উপপরিচালক আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন তারা ধারণা করছেন যে এলপিজি গ্যাস থেকে যে লাইনটি তারা টেনেছিলেন সম্ভবত ওখানে কোনো লিকেজ থাকতে পারে, অথবা যে গ্যাস চুলার যে চাবি সেটি হয়তো পুরোপুরি অফ করেনি, কিছুটা অন করা ছিল, সেখান থেকে গ্যাস নির্গত হয়ে পুরো যে কাচের যে জানালা আবার কাচের দেওয়াল দ্বারা বেষ্টিত যে ঘরটি ছিল সেখানে প্রচন্ড পরিমাণে মিথাইন গ্যাস ধুমায়িত ছিল বা জমাট বাঁধা ছিল। কোনো না কোনো ভাবে বিদ্যুতের স্পার্ক অথবা ম্যাচের বা কোথাও কোনো আগুনের স্ফুলিঙ্গি হওয়ার কারণে কিন্তু ভয়াবহ শব্দে এটি বিস্ফোরণ ঘটে বলে ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছেন। সেখানে 12 জন আহত হয়েছেন, তার মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। এখন এই আমরা যেখানে আছি সেখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা সেই বৃষ্টির মধ্যে আছি ভিতরে, যেহেতু একটা বিদেশি কোম্পানি সেই কারণে তারা আমাদেরকে ভেতরে প্রবেশ করতে দেয়নি এবং ফায়ার সার্ভিস এবং পুলিশের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি সেটি আমাদের কাছে সর্বশেষ তথ্য ছিল এবং তাদেরকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন হয়েছেন এবং তারা বলছেন যে 3 জনকে গুরুতর অবস্থায় তারা হাসপাতালে পেয়েছেন। বৃষ্টি শুনছিলাম। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ স্মিথ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 51তম ব্যাচের এক শিক্ষার্থীকে ক্যাম্পাসের ভেতরেই ধর্ষণের চেষ্টা করে বহিরাগত এক যুবক। এ ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয়েছে ক্যাম্পাস জুড়ে। আশুলিয়া থানায় মামলাও করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে অপরাধীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। হেল্প হেল্প বলে চিৎকার আসে, তখন আমরা তৎক্ষণাৎ আমি বাইরে থেকে নেমে দৌড়ায় আসি। এই জায়গাতে দৌড়ায় আসার পরে তখন এই জঙ্গল থেকে ওই ভিকটিম যে মেয়েটি বের হয় দ্রুত, তাকে খুবই আতঙ্কিত এবং বিধ্বস্ত অবস্থায় আমি দেখি। জঙ্গল থেকে এভাবেই ঘটনার বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 47 ব্যাচের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান। ঘটনা মঙ্গলবার রাত 11টার দিকে। ভুক্তভোগী ছাত্রী জানান, পরিত্যক্ত ফজলুতুন্নেসা হল সংলগ্ন একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় এক ব্যক্তি তার পিছু নেয়। এক পর্যায়ে পুরাতন ফজলুতুন্নেসা হল সংলগ্ন সড়কে গেলে গলায় কাপড় পেঁচিয়ে অন্ধকারে টেনে হিচড়ে নেওয়ার চেষ্টা করে ওই ব্যক্তি চালায় দর্শন চেষ্টা। শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বহিরাগত ওই অভিযুক্ত। পরে ভুক্তভোগী শিক্ষার্থীকে নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে। ঘটনার পরপরই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। রাতেই সংগ্রহ করা হয় সিসিটিভির ফুটেজ। নিজ ক্যাম্পাসে এমন ঘটনায় উদ্বিগ্ন শিক্ষক শিক্ষার্থীরা। কেউ কেউ আবার বহিরাগত গমন আর নিরাপত্তায় প্রশাসনের অদূরদর্শিতাকে দায়ী করছেন। একটা স্টুডেন্টকে ক্যাম্পাস থেকে একটা বহিরাগত এসে এভাবে নিয়ে যাচ্ছে বা ফোর্স করছে, তো এই জিনিসটা খুবই অ্যালার্মিং। গতকাল যেটা হলো এটা আসলে কোনোভাবেই আমাদের আমরা এটা অ্যাকসেপ্টই করতে পারছি না। অ্যাটলিস্ট জাহাঙ্গীরনগর থেকে তো আমরা এটা কখনোই আশা করি না। ক্যাম্পাসের জন্য এরকম বহিরাগতদের দ্বারা আমাদের ছাত্রীরা এরকম ধর্ষণ চেষ্টা হবে, এটা খুবই দুঃখজনক। এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করার কথা জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। সেই সাথে নিরাপত্তা জোরদার সহ বেশ কিছু উদ্যোগ নেওয়ার কথা জানান প্রভিসি। থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছেন। আমাদের সাথে সকালবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর দুটি গ্রুপ এসছেন। ওনারা এসে যথাযথ স্থানগুলো পরিদর্শন করে ওনারা বলেছেন যে গোয়েন্দা সংস্থা সহ সবাই কাজ করছেন। ওই এলাকা সহ আরো অন্যান্য যে এলাকাগুলো আছে যেখানে ঝুঁকি আছে সেই জায়গাগুলোতে আমরা অবশ্যই প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা নিচ্ছি। এদিকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর অপরাধীদের ধরতে এরই মধ্যে মাঠে নেমেছে পুলিশ। অফিসার ইনচার্জ আশুলিয়া থানা সহ আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আমরা বিভিন্ন তথ্য অবগত কালেক্ট করেছি। এই মামলাটি তদন্তাধীন আছে এবং আমাদের কয়েকটি টিম এই আসামিকে গ্রেপ্তারের জন্য কাজ করছে। এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেই অপরাধী ধরতে মাঠে নেমেছে প্রশাসন। এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বেশ কয়েকটি টিম তাকে গ্রেফতারে কাজ করছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের দাবি এমন ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়টি মাথায় রেখেই বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার।
পদ্মা ব্যারেজ নির্মাণ সহ 7টি উন্নয়ন প্রকল্পের নীতিগত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানিয়েছেন, নিজস্ব অর্থায়নে স্থাপনাটি নির্মিত হবে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়, যার ব্যয় ধরা হয়েছে 35,000 কোটি টাকা। 2026 জানুয়ারি থেকে 2033 জুন পর্যন্ত বাস্তবায়নযোগ্য এই প্রকল্পের মাধ্যমে পানি সংরক্ষণ, সেচ সুবিধা বৃদ্ধি, নদী ব্যবস্থাপনা উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলে লবণাক্ততা নিয়ন্ত্রণের জন্য নেয়া এই উদ্যোগ বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম। প্রায় 2 কিলোমিটার দৈর্ঘ্য এই ব্যারেজটি তৈরি হলে নদীর প্রবাহ নিয়ন্ত্রণ, পানি বিভাজন সহজ হবে। বাড়তি সেচ সুবিধা পাবে যশোর, খুলনা, বরিশাল, কুষ্টিয়া, পাবনা, রাজশাহী অঞ্চলের 24টি জেলা। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। এজেন্ডায় ছিল 16টি প্রকল্প, অনুমোদন পেল 7টি। পরিকল্পনা কমিশন জানায়, 1975 সালে ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা ব্যারেজ নির্মাণের কারণে বাংলাদেশে পদ্মা নদীতে ব্যাপকভাবে জলপ্রবাহ কমে যায়, আর তখন থেকে শুরু হয় বাংলাদেশে পানি সংরক্ষণে আলাদা বাঁধ নির্মাণের আলোচনা। পানি সম্পদ মন্ত্রী আরও জানান, গঙ্গা চুক্তি নবায়নের বিষয়ে উভয় দেশের কমিশন কাজ করছে। এই প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে যে বাংলাদেশের দীর্ঘদিনের যে দক্ষিণ পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, সেই দিকের মানুষ সবচেয়ে বেশি উপকার পাবে। এটা সম্পূর্ণ জিওবি ফান্ড, আমাদের গভর্নমেন্ট, আমরা এই ফান্ডটা 7 বছর লাগবে এই প্রজেক্টটা শেষ করতে। 2033 সনে এই প্রজেক্টটা শেষ হবে। নরসিংদীর চরাঞ্চলে মেঘনা নদীর অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলি জমি। উপার্জনের একমাত্র সম্বল জমি হারিয়ে দিশেহারা সেখানকার অনেক কৃষক। অব্যাহত ভাঙন থেকে গ্রামের ঘরবাড়ি ও কৃষি জমি রক্ষায় প্রশাসনের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। এভাবে প্রতি বছরই ভাঙছে নদী। 3 ফসলি বিস্তীর্ণ চরাঞ্চল পরিণত হচ্ছে গভীর নদীতে। নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নজরপুর, আলীপুর, বাহেরচর গ্রাম। দীর্ঘদিন ধরে মেঘনা নদীর অব্যাহত ভাঙনের কবলে এসব চরাঞ্চল। স্থানীয়রা জানায়, প্রতি বছরই বর্ষার শুরুর আগে দেখা দেয় ভাঙন। এতে দিন দিন এলাকায় কমছে 3 ফসলি জমি। ভাঙনের কবলে পড়ে ভিটেমাটি হারিয়ে অন্যত্র চলে গেছে কয়েক হাজার পরিবার। পিছনে যে গ্রামগুলা, ওই গ্রাম পর্যন্ত আমাদের চক ছিল। এখন ভাঙতে ভাঙতে আমাদের যে মোট জমি ছিল চকের, এর মধ্যে 4 ভাগের 3 ভাগই ভেঙে গেছে, ইতিমধ্যে ভেঙে গেছে। হাজার হাজার বিঘা জমি নদী অলরেডি নিয়ে গেছে। এখন বাকিটা যতটুকু আছে ততটুকু যদি রক্ষা করা যায়, তাহলে এই অঞ্চলের মানুষ অন্তত একটু কাজকর্ম করে, কৃষি কাজের উপর যারা নির্ভর করে, তারা কিন্তু একটু স্বস্তি পাবে। ভুক্তভোগীদের অভিযোগ, বিভিন্ন দপ্তরে জানিয়েও মিলছে না কোনো প্রতিকার। এতে ভাঙন আতঙ্কে দিন যাপন করতে হচ্ছে এলাকাবাসীকে। একবারে এক সময় এক একজন ক্ষমতায় আসে, আসার পরে আমাদেরকে আশ্বস্ত করে, ভোটের আগে আমাদেরকে আশ্বস্ত করে আপনাদের এই বেড়িবাঁধ করে দেব, কিন্তু আমরা শেষ পর্যন্ত এই বেড়িবাঁধে পাই না। 20-25 বছর আগের থেকে এই মরিচার এই পাশে বা অন্যান্য দিকে যে বালু উত্তোলন করে, এই বালু উত্তোলনের কারণে মনে হয় ভাঙনটা বেশি। এ বিষয়ে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড বলছে, নদী ভাঙন রোধে পরিকল্পনা রয়েছে তাদের। ভাঙন এলাকার সমীক্ষা শেষে পাঠানো হবে মন্ত্রণালয়ে। বেড়িবাঁধের জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং এখান থেকে সামগ্রিক চিত্র উপস্থাপন করে আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে যেটি তাদের সেখানে আমরা পাঠিয়েছি এবং আশা করছি এই বিষয়ে আমরা একটি আসল সমাধান বের করতে পারব। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই ব্যাপারে ব্যবস্থা নিব। প্রায়োরিটি বেসিসে সরকারের তো প্রায়োরিটিও থাকে বিভিন্ন জায়গায়, তো এগুলো বিবেচনা করে আমরা ইনশাল্লাহ এখানে ওই নদী ভাঙনটা কিভাবে রোধ করা যায় এই জন্য আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এসব চরাঞ্চল এলাকার মানুষের আয়ের বড় অংশ আসে কৃষি থেকে, তাই কৃষি জমি বাঁচাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। তাপস সরকার, যমুনা নিউজ। সাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে কোথাও কোথাও জলাবদ্ধতায় ভোগান্তি পোহাচ্ছেন বাসিন্দারা। আগামী কয়েকদিন রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য স্থানে কিছু কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবারও বৃষ্টি শুরু হওয়ায় নেত্রকোনা, কিশোরগঞ্জের হাওড়া অঞ্চলে যেসব জমির ধান এখনও কাটা হয়নি, সেখানকার চাষিরা পড়েছেন দুশ্চিন্তায়।
ভারী বৃষ্টিতে হাঁটুপানিতে তলিয়ে কুড়িগ্রাম ডিসি অফিস চত্বর, জজকোট মোড়, হাসপাতালপাড়া, আদর্শ পৌরবাজার, ফায়ার সার্ভিস স্টেশন সহ শহরের বিভিন্ন এলাকা ডুবে যায় টানা বর্ষণে। সড়কে পানি জমায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয় শহরবাসীকে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি নালাগুলো নিয়মিত পরিষ্কার না করায় বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে অনেক এলাকা। বৃষ্টির পানি জমিয়া গাড়িতে আমার মোটর জ্বলি গেছে, পানি ঢুকে গেছে, এই হলো পরিস্থিতি। বৃষ্টিতে জলবদ্ধতার ভোগান্তি রংপুর নগরীতেও। মাস্টারপাড়া, লালবাগ, বানিয়াপাড়া, পাঠানপাড়া, বিনোদপুর সহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট তলিয়ে যায়। পানি ঢুকে পড়ে বাসাবাড়িতেও। ড্রেন পরিষ্কার না করার কারণে ড্রেন ভর্তি হওয়ার কারণে পানি দিকে চাপ দিছে। চারপাশের যে ড্রেনের মুখগুলো সম্পূর্ণটা এইদিকে প্রত্যেক বছরে এরকম জলবদ্ধতা হয়। পাকঘর তলাইছে এক হাঁটু পানি, কলের পাশ যার পাই না, উজু করবে পাই না। টানা বর্ষণে শেরপুর শহরের চকবাজার, মাধবপুর, রাজবল্লভপুর সহ বিভিন্ন এলাকায় পানি জমে। সড়ক তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। ভারী বৃষ্টিতে বাড়ছে নদ নদীর পানিও। ড্রেন রাস্তায় খাটু পানি, এটি দিয়ে তো বাচ্চা শরীর সব ভিজা শেষ। 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি থাকলে এই রাস্তা দিয়ে আড়ন নাই, মাধবপুর, সিংপাড়া ইন্দা পানি ভরে যায়। থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয় আবারও দুশ্চিন্তায় নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওর অঞ্চলের অনেক কৃষক, যাদের জমির ধান এখনও কাটা বাকি। ফলন নষ্টের শঙ্কায় তারা। আগামী কয়েকদিন রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের অন্যান্য স্থানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে ময়মনসিংহের হালুয়াঘাটের নিম্নাঞ্চল। সকাল থেকেই বাংলাদেশ ভারত সীমান্তবর্তী গারো পাহাড় থেকে নেমে আসা ঢলের পানি গাজীর ভিটা, ভুবনকুড়া এলাকায় ঢুকছে। ঘোড়াঘাট নদীর পানি উপচে তলিয়েছে আশপাশের লোকালয়, কৃষি জমি। ভেঙে গেছে 2 ইউনিয়নের কাঁচা 2টি সড়ক। পানি প্রবেশ বন্ধ না হলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আতঙ্কে আছেন বাসিন্দারা। সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে স্থানীয় প্রশাসন। লিবিয়ার বন্দিশালায় মাফিয়া চক্রের নির্যাতনে মাদারীপুরের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের মাধ্যমে এই খবর জানতে পারে স্বজনরা। স্থানীয়রা জানায়, জেলার রাজুর উপজেলার ঘোষালকান্দি গ্রামে চায়ের দোকান চালাতেন তসির ফকির। পরিবারের সচ্ছলতা আনতে 8 মাস আগে জমিজমা বিক্রি করে ঋণ নিয়ে দালাল রফিকুল ইসলাম বাঘার সাথে ইতালি পৌঁছে দিতে 25 লাখ টাকার একটি সমঝোতা হয় তার। পরে তসিরকে লিবিয়ায় পাঠানো হয়। পরিবারের দাবি, বন্দিশালায় নির্যাতন করে আরও 20 লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। এক পর্যায়ে তার মৃত্যু হলে মরদেহ গুম করার জন্য গেম ঘরে নিয়ে যায় মানব পাচারকারীরা। এদিকে ঘটনা জানাজানির পর থেকেই পরিবার নিয়ে পলাতক দালাল রফিকুল ইসলাম বাঘা। এ ঘটনায় দালাল চক্রের বিচার, নিহত তসিরের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা চেয়েছে তসিরের পরিবার। মৃতের পরিবার থেকে আমাদেরকে আসলে কোনো কিছু অবহিত করা হয়নি। যদি আসলে তারা আমাদের সাথে যোগাযোগ করেন, তখন আসলে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা প্রশাসক স্যারের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে ওনার লাশটা বাড়ি থেকে আনার ব্যবস্থা করবো। যশোরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে রাজহাট এবং বেঙ্গল গেট এলাকায় মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। যান চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়, দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। হরতালের প্রভাব পড়েছে নওয়াপাড়া নদীবন্দরে। এর ফলে পণ্য লোড আনলোড কার্যক্রম বন্ধ রয়েছে, পুরো এলাকা অচল। আন্দোলনকারীরা জানায়, অ্যাম্বুলেন্স, পরীক্ষার্থী ও রোগবাহী যান চলাচল সীমিত আকারে চালু রাখা হয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি তাদের, এবং গ্রেফতার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় আন্দোলনকারীরা। আমরা কোনো সন্ত্রাসীকে, কোনো চাঁদাবাজকে জিম্মায় আমরা দিতে পারবো না। আমরা চাই না যে খুলনা ঈশ্বরচন্দ্রের মতো নব-ঈশ্বরচন্দ্র এই নপড়াতে জন্মগ্রহণ করুক। আমরা প্রশাসনকে পরিষ্কার জানাতে চাই, অনতি বিলম্বে তাকে অ্যারেস্ট করে ফাঁসির দড়িতে ঝুলানো হোক। এই দাবিতে সর্বসাধারণ জনতা আজ শিল্প শহর নওপাড়ার রাজপথে আমরা নেমেছি। পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম ব্যস্ত সড়ক হয়ে উঠেছে ঢাকা বরিশাল মহাসড়ক। কিন্তু মাদারীপুরের রাজৈরে মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ ইজি বাইক স্ট্যান্ড এখন বড় ধরনের ভোগান্তি আর দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যস্ত সড়কের 2 পাশে সারিবদ্ধভাবে ইজি বাইক দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করায় যানজট ও ঝুঁকি বাড়ছে। আসন্ন ঈদ সামনে রেখে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন দূরপাল্লার পরিবহন চালকরা।
পদ্মা সেতু চালুর পর থেকেই কয়েক গুণ বেড়েছে ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ, অথচ সেই তুলনায় বাড়েনি সড়কের সক্ষমতা। দীর্ঘদিন ধরে সড়কটি 6 লেনের এক্সপ্রেসওয়েতে উন্নতি করার আলোচনা থাকলেও থমকে আছে কাজ। ফলে শুরু এই মহাসড়ক দিয়েই চলছে দূরপাল্লার বাস, ট্রাক, মোটরসাইকেল সহ ছোট বড় যানবাহন। এতে বাড়ছে যানজট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। এরই মধ্যে মাদারীপুরের রাজৈরের টেকেরহাট সেতুর 2 প্রান্ত সহ বিভিন্ন স্থানে মহাসড়কে গড়ে উঠেছে অবৈধ ইজি বাইক স্ট্যান্ড। মহাসড়কের 2 পাশে দাঁড় করিয়ে রাখা হচ্ছে ব্যাটারি চালিত ইজি বাইক। সেখান থেকে ওঠানামা করছে কবিরাজপুর, হোসেনপুর, গোহালা ও বনগ্রাম সহ আশেপাশের এলাকার যাত্রীরা। প্রতিদিন একটা রিস্কের উপরে থাকি সবাই, এখানে অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত হইতে আছে। এই রাস্তাটা এই বাঙ্গার থেকে ফরিদপুর রাজবাড়ি থেকে ডাইরেক্ট কুয়াকাটা বরিশাল, এটা 6 লাইনের কথা ছিল, কিন্তু তা হইলো না। মানুষের যাতায়াত তো বাড়ছে, ঢাকামুখী বেশি, পদ্মা সেতু হতে এইদিকে তো মানুষ যায় বেশি। শুধু তাই নয়, ট্রাফিক আইন কিংবা সিগন্যালের তোয়াক্কা না করেই বেপরোয়া গতিতে চলাচল করে এসব 3 চাকার যানবাহন। এতে তৈরি হচ্ছে যানজট, ঘন্টার পর ঘন্টা ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন দূরপাল্লার পরিবহন চালকরা। সিএনজি গুলি পটকে পিছনে ডানে বাই দেখে না, পটকে গাড়ি ঘুরান দেয়। ওরা তো অরিজিনাল ড্রাইভার না, ওরা আগে খেতে কাম করছে, এসে অটো ধরছে। এলোপাতারি গাড়ি রাখে, রাস্তা ব্লক করে তো, জাম করে তো, যা বুক করে ব্যবস্থা নেই। ইজি বাইক চালকদের দাবি, পাশে বিকল্প সড়ক না থাকায় প্রধান সড়কে উঠতে হচ্ছে তাদের। নিরাপদ চলাচলের জন্য 6 লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবি জানিয়েছেন তারা। আমাদের যাওয়ার জন্য একটা রাস্তা থাকতো সাইড দিয়ে, ওইখানে আমরা যাতায়াত করতাম। রোডে থাই রিক্সে, হারাদিন রিক্সে থাই, আর আমাকে সাইডে যদি রাস্তা থাকতো তাহলে তবে আমরা মেন রাস্তায় উঠতাম না। হাইওয়ে ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই, আর হাইওয়েতে না উঠলে তো আপনার যাত্রী পাওয়া যাবে না। এদিকে মহাসড়ক থেকে অবৈধ ইজি বাইক স্ট্যান্ড উচ্ছেদ এবং শৃঙ্খলা ফেরাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। অটোরিকশার দৌরাত্ম, ইজি বাইকের স্ট্যান্ড করা, এই জাতীয় কিছু ইস্যু আছে। তো আমি আমার ট্রাফিক বিভাগকে বলেছি, ওনারা খুব দ্রুতই প্রত্যাশা করি যে এটা সমাধান করতে সক্ষম হবে। গত এপ্রিল মাসে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে 6টি দুর্ঘটনায় 4 জনের প্রাণহানি ঘটে। মোস্তফাপুর হাইওয়ে থানায় মামলা হয় 4টি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। কুরবানি সামনে রেখে গরু মোটা তাজাকরণে ব্যস্ত নাটোরের খামারিরা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পালন করায় এই অঞ্চলের পশুর চাহিদাও বেশি। এরই মধ্যে পাইকারি ব্যবসায়ীরা ভিড় করছেন খামারগুলোতে। জেলায় এবার চাহিদার দ্বিগুণ গবাদি পশু প্রস্তুত করেছেন খামারিরা। গরুর খাবারের আয়োজন করতে এই কর্মযজ্ঞ। কাটা হচ্ছে কাঁচা ঘাস, পশুর যত্ন দিতে ব্যস্ত খামারিরা। কোরবানির ঈদ ঘিরে যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে নাটোরের খামারগুলো। প্রাকৃতিক উপায়ে লালন পালন করায় নাটোরের গরুর চাহিদা রয়েছে দেশ জুড়ে। খামারিদের দাবি, পশু মোটা তাজা করতে বেছে নেওয়া হচ্ছে স্বাস্থ্যসম্মত দেশীয় পদ্ধতি। গমের ভুসি, খড়, ঘাস দেওয়া হচ্ছে ক্রস বাহামা, শাহিওয়াল, হলিস্টাইন ফ্রিজিয়ান ও দেশীয় শঙ্কর সহ উন্নত জাতের গরুগুলোকে। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানের পাইকারি ব্যবসায়ীদের আনাগোনাও শুরু হয়েছে খামারগুলোতে। আমরা সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে গরুগুলো তৈরি করি। এই জন্য আমাদের ড্রিমল্যান্ড এগ্রো, নাটোর সদর নাটোর, এই চাহিদা ব্যাপক। প্রাকৃতিক খাবার খাওয়াই, কাঁচা ঘাস, গমের ভুসি, ভুট্টা, ডালের ভুসি, এগুলো সব প্রাকৃতিক খাবার। 3.5 লাখ থেকে শুরু করে 15 লাখ টাকা মূল্যের গরুর দেখা মিলছে খামারগুলোতে। বাজার মূল্য ভালো পেলে লাভবান হবার আশা খামারিদের। আমরা বিভিন্ন হাট থেকে ঘুরে বাছাই করে উন্নত জাতের গরুগুলো কিনে থাকি। আমাদের দেশে যদি অন্য দেশ থেকে গরু অবৈধভাবে হোক বৈধভাবে হোক আমাদের দেশে আসে, তাহলে আমাদের দেশের খামারিরা এত ক্ষতিগ্রস্ত হবে যে এই ক্ষতি কোনোদিনই পূরণ করতে পারবে না। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে কোরবানির জন্য জেলায় এবার 20,000 খামারি 4,75,437টি গবাদি পশু প্রস্তুত করেছে, যা জেলার চাহিদা মিটিয়ে চলে যাবে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। নাটোর জেলার প্রয়োজন রয়েছে 2,74,611টি এবং উদ্বৃত্ত থাকবে 2,08,26টি। এদিকে অবৈধ পথে যেন কোনো পশু সীমান্ত পাড়ি দিতে না পারে সেজন্য বিজিবি সতর্ক অবস্থানে আছে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। বর্ডার এরিয়াতে বিডিআরদেরকে আমরা সতর্ক করে দিয়েছি, যাতে করে পার্শ্ববর্তী দেশ থেকে কোনো ধরনের গবাদি পশু না আসতে পারে এই কুরবানির সময়। দেশীয় পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত উপায়ে গরু লালন পালন করায় এখানকার পশুর চাহিদা রয়েছে দেশ জুড়ে।
খামারিরা বলছেন সীমান্ত পথে অবৈধভাবে গরু আসা বন্ধ করা হলে সেই সাথে বাজার তদারকি করলে তারা লাভবান হবেন। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।